এয়ারপোর্টে আসার পরে পুলিশ প্রশাসন আমার ছেলের কিনারে ফোন দিছে। ছেলের নাম্বার ছিল না, পাসপোর্টের ভিতরে তার নাম্বার লাগানো আছে। পরে ছেলে বলছে, আপনি কোথায় যাবেন তো আমরা জানি না, আপনি কোথায় যাবেন, দাদার বাড়ি আছে, হোটেল আছে, আপনি রাস্তা আপনি ধরেন। সে আমারও ওই কথা বলছে, প্রশাসনেরও ওই কথা বলছে, বলার পরে সে মোবাইল বন্ধ করে রাখছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমাদের অবস্থান ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে। আপনারা জানেন, প্রবাস থেকে যে সকল প্রবাসীরা বাংলাদেশে আসেন, আসার পরে যারা আসলে তাদের পরিবারের কাছে যেতে পারেন না, পরিবার তাদেরকে গ্রহণ করতে চান না, অথবা পরিবারে যাওয়ার মতো যে ঠিকানা সেটি বলতে পারেন না, অথবা অসুস্থ হয়ে যারা আসেন, তাদেরকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন রিসিভ করে পরবর্তীতে এই ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করেন। এই জায়গা থেকে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে অনেক প্রবাসীর করুণ দুর্দশার গল্প শুনিয়েছি। আমরা অনেককে দেখিয়েছি গুরুতর অসুস্থ অবস্থায় তারা আসছেন, অনেকে পাগল হয়ে গেছেন, অনেকেই কথা বলতে পারতেছেন না, মানসিক ভারসাম্য হারিয়েছেন, অনেকে সুস্থ থাকার পরেও পরিবার তাকে নিচ্ছেন না, এমন গল্প অনেক শুনেছেন। যেমনটা আমরা জেনেছি, গতকালকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আব্দুল হক। তিনি গতকালকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে ঢাকায় আসেন। ঢাকায় আসার পরে তিনি বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে আবদার করে বসেন যেন পাসপোর্টে থাকা নাম্বারটিতে ফোন করে তার পরিবারকে বলে তাকে যেন এখান থেকে এসে নিয়ে যায়। কিন্তু তাৎক্ষণিক ফোন দেওয়ার পরে সে ফোনটি রিসিভ করে তার সন্তান, এবং তিনি বলেন যে তারা আসতে পারবে না, তিনি যেন কোনো হোটেলে থাকে অথবা যেখানে খুশি সেখানে চলে যায়। এবং একই সাথে তার সন্তান এটিও বলেন, তার ছেলে এটিও বলেন যে তার মাও নাকি তাকে এরই মধ্যে ডিভোর্স দিয়েছেন। অনেকটা হতভম্ব হয়ে যখন তিনি সেখানে থমকে যান, বসে পড়েন, ঠিক ওই সময়টা বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এই ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা যারা আছেন তাদেরকে ফোন করে তাকে এখানে হস্তান্তর করেন। আমরা আসছি এখানে কথা বলবো সেই আব্দুর রহমানের সাথে, শুনবো আসলে তার জীবনে কি ঘটছে, কেন তিনি পরিবারের কাছে যেতে পারতেছেন না, কেন তার পরিবার তাকে নিচ্ছেন না। দেশে আসার আগে কি পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, মানে বলতে চাইছেন যে আমি আসতেছি? হ্যাঁ, অনেক দেশে আসতে পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, ফোন দেওয়ার চেষ্টা করছি, আমার ফোন রিসিভ করে নাই, আমার ফোন রিসিভ করে না। কতদিন ধরে আপনি পরিবারকে যোগাযোগ করতে পারতাছি না পরিবারের সাথে? আজকে একটা বছর আমি যোগাযোগ করতে পারতাছি না। এয়ারপোর্টে আসার পরে পুলিশ প্রশাসন আমার ছেলের কিনারে ফোন দিছে। ছেলের নাম্বার ছিল না, পাসপোর্টের ভিতরে তার নাম্বার লাগানো আছে। পরে ছেলে বলছে, আপনি কোথায় যাবেন তো আমরা জানি না, আপনি কোথায় যাবেন, দাদার বাড়ি আছে, হোটেল আছে, আপনি রাস্তা আপনি ধরেন। সে আমারও ওই কথা বলছে, প্রশাসনেরও ওই কথা বলছে, বলার পরে সে মোবাইল বন্ধ করে রাখছে। আপনার ওয়াইফের সাথে কথা বলতে পারছিলেন না? আমি বহুতবার ছেলেরে বলছি, আগেও বলছি, 1 বছর আগে, তোর মার সাথে আমি একটাবার কথা বলবো। তো সে ছেলে বলতো, না মায় কথা কইব না, কথা বলতে পারি নাই, এয়ারপোর্টে আইসেও কথা বলতে পারি নাই, আপনারা আমার বউর সাথে যোগাযোগ করাই দেন আমারে। এটা ছেলের আমার চাচা আছে, উনি বলছে, আর আমার ছেলেও বলছে যে আমার মা আমার বাপেরে ছাইরা দিচ্ছে। এখন আমরা কিভাবে জায়গা দেবো আমাদের কাছে? এই কথাটা আজকে এয়ারপোর্টে আইসা 16 তারিখে শুনছি, আগে কখনো শুনি নাই, কেউ বলে নাই। আমার বাড়ি পশ্চিম সাহেবনগর গ্রাম, সুপার বাজার, পোস্ট অফিস, যে থানা পরশুরাম, জেলা ফেনী। বিদেশে গেছিলাম 2017 সালে। আমার সম্বন্ধেই নিয়ে গেছে। আমার কাছে তখন টাকা পয়সা অল্প ছিল, এজন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে আমার খুব কষ্ট হইতো। আমি কিছু টাকা দিছি, আমার সম্বন্ধেই আমারে কিছু টাকা দিছি, আমার সম্বন্ধে নিয়ে গেছে। সম্বন্ধে ওইখানে আমি বাংলাদেশে থাকতেও আমি গাড়ি চালাইতাম, ওইখানে যাইও আমি গাড়ি চালাইছি। গাড়ি চালানির পরে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছি। গাড়ি চালানির পরে আমি বাহিরে মানুষের কাজকাম করতাম, বাজার সাজার। হ্যাঁ, বাড়িতে জিজ্ঞাসা করেন, মিথ্যা বললে, অন্যায় বললে মাসে 30,000 টাকা করে দিছি। তারা বলে কিনা একবার জিজ্ঞাসা করে দেখেন। অন্য মিথ্যা কথা বলে, টাকার কথা মিথ্যা বলে না।
2017 সালে যাওয়ার পরে বাংলাদেশে অভাব অনটন, সৌদি আরবে গেছি। আমার কাগজে লেখা আছে, আমার কাছ থেকে আমার সম্বন্ধে 8 লক্ষ কত টাকা নিছে, তার হাতের লেখা আছে। তো এই টাকা পরিশোধ করছি, কইরা প্রায় 4 বছর পরে একবার আইছি, 4 বছর 4.5 বছর পরে আইছি। হ্যাঁ, তখন পরিবার, 2 ছেলে আমার এয়ারপোর্টের থেকে আইসা নিয়ে গেছে। সম্পর্ক ভালো ছিল এবং উপরদা ভালো দেখাইছে, ভিতরে তাদের একই রকম আমার খোঁজখবর নিত না। সম্পর্ক অবনতি, আমার শাশুড়িটা ভালো না। উনি আমার বিয়েটা করছি পর্যন্ত আমার বউরে আমার পশ্চিম সাহেবনগর বাড়িতে যাইতে দেয় না। এই ঈদ চাঁদে আমার মা বাপের লগে যোগাযোগ করতে দেয় না। এবং আমার দাদি বাচ্চা ছিল, আমার দাদির সেবা যত্ন করতে দেয় না। আমি সব বুঝতে পারতাম, তারপরেও আমি সংসার টিকিয়ে রাখার জন্য আমার মা নাই, আমি কিছু বলতাম না। সে দোনোটা ঈদ আসলে বাপের বাড়ি করতো, অন্য টাইম আমার ওয়ার্ডার ছাড়া সে বাপের বাড়ি চলে যেত। শ্বশুরের কাছ, শ্বশুর জীবিত ছিল, মাঝে মধ্যে বিচার দিলে তখন সে মোটামুটি বিচার করতো। শ্বশুরটা মারা যাওয়ার পরে শাশুড়িটা, শ্বশুর মারা যাওয়ার 1 বছর পরেই বাস শাশুড়ি আর কোনো বিচার করে না। 2 ছেলে, তারা এখন ফেনী ডিগ্রি কলেজে পড়ে। আমি অনেক কষ্ট করিয়া তাদেরকে ছোটোবেলার থেকে ঢাকায় রেখে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করাইছি। আমি বিদেশে যাওয়ার পরেও তাদেরকে বলছি যে লেখাপড়া বন্ধ করিও না, টাকা পয়সা যা লাগে আমি দিতেছি, তো সব ভাঙ্গিও না, কিছু টাকা পয়সা জমা রাখো, সব খাইও না। বউ আমারে বলতো হ্যাঁ কিছু খাইতেছি, কিছু জমা আছে। তারপরে যে রে এখন ছেলেরা 1 বছর আমি টাকা দিতে পারতাছি না, 1 বছর ধরে আমার লোকে কোনো সম্পর্ক রাখে না। ছেলেরা ফেনী ডিগ্রি কলেজে লেখাপড়া করে, মানুষের কাছে শুনি যে টিউশনি করে, বাহিরে চাকরি করে। না, বিয়ে শাদী করে নেই। বড় ছেলের নাম আব্দুল কাদের শাকিল, ছোট ছেলের নাম আব্দুর রহমান সাকিব। 2 ছেলেই। অনুমানিক 30 লক্ষ টাকা, আর কম হবে না, 30 লক্ষ টাকার বেশি হবে, 10,000 20,000। না, 2 ছেলেরে কোনো কষ্ট দিই নেই। আপনারা সকলে জিজ্ঞাসা করেন, 2 ছেলেরে কোনো সময় আমি আব্বা ছাড়া কথা কই না, কোনোদিন আমি তাদের নামও জানি না। মানুষে যদি আমার না কয়, কারণ আমি আমার বাপ আমার আদর করে নাই, আমার মা ছিল না, এজন্য ছেলেদেরকে আমি আব্বা বলি আর আমি বন্ধু বলি। সবাই ছেলেদেরকে বললে যে তোর বন্ধু কই, ছেলেরাও বলে যে আমার বন্ধু। আমিও ছেলে 2 ছেলের এই বন্ধু ডাকি, বাপ ডাকি, আমি নাম ডাকি না। 2 ছেলের এত আমি ভালোবাসি, এত আমি আদর করছি, কোনো দ্বন্দ্ব নাই। আমার ওয়াইফের নাম রাবেয়া আক্তার, শ্বশুরবাড়ি রামপুর, 7 বাইয়ালা বাড়ি, ফেনী রামপুর। সমিতি রোড দিয়ে যাইতে হয়, ফেনী সমিতি রোড দিয়ে, না রামপুর দনিগুন্টা কাছাকাছি। না, ফেনী থাকে আমি শুনছি। আমার ওয়াইফ আমার সম্পূর্ণ বাসার মাল সামানা নিয়ে একবার এই জায়গায় থাকে, একবার ওই জায়গায় যায়, একবার ওই জায়গায় যায়। আমার সংসার, আমি 2025 বছরের সংসার। আমি 2099-তে বিয়ে করি। হ্যাঁ, 1999-তে বিয়ে করছি। হ্যাঁ, 25 বছরের সংসার। আমি আমার ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই যে বাবা, তোমাদেরকে আমি বন্ধুর মতো ভালোবাসি। আমি কখনো তোমাদের নাম ধরে ডাকি নেই, তোমাদেরকে আব্বা বলে ডালছি। তোমরা যদি আমার ভিডিওটা যদি দেখো, আমার আইসা নিয়ে যাও। আমি ব্র্যাক অফিসে আছি, আমার এই 25 বছরের সংসার। তোমার আম্মা কি লিগা আমার লোকে সংসার করবো না, এটা তো আগে বলো নেই, কালকে বলতেছ তোমার আম্মা আমারে ডিভোর্স দিছে, আমি তোমাদেরকে ছাড়া বাবা বাঁচবো না, তোমার আম্মুর সাথে তোমাদের সাথে এক জায়গায় থাকতে চাই। তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা আসো, আসে আমারে নিয়ে যাও। আমি অনেক অসুস্থ বাবা, আমি কি অপরাধ করছি? আমি তোমাদের জন্মের পরের থেকে এই পর্যন্ত তোমাদেরকে খাওয়াই নেই, পড়াই নেই, আমি তোমাদেরকে কষ্ট দিছি। এখন তোমরা কষ্ট করতেছ না, আমার কষ্ট হইতেছে না, তোমাদেরও কষ্ট হইতেছে, আমারও কষ্ট হইতেছে। তোমরা যদি ভিডিওটা দেখো, তোমার আম্মুরে নিয়ে আসো, আমারে নিয়ে যাও। আমি তোমাদেরকে ছাড়া খুব কষ্টে আছি, আমার শরীরটা ভালো না।
আমি তোমাদেরকে দেখতে চাই বাবা, তোমরা আসো, তোমরা কোথায় আছো বাবা, আসো, আমার নিয়ে যাও, আমি অসুস্থ আব্বারে। এতক্ষণ আমরা কথা বলছিলাম সৌদি ফেরত প্রবাসী আব্দুল হকের সাথে। আপনারা শুনলেন তার জীবনের গল্পটি, তার সাথে কি কি ঘটলো সব কিছুই আমরা তার নিজের কাছ থেকে নিজের মুখে আপনাদেরকে শোনালাম। আপনাদেরকে একটা লিস্ট দেখাই। তিনি আসার সময় লম্বা একটা লিস্ট নিয়ে আসছেন, যেখানে তার পরিবার পরিজনের অনেকের নাম্বার আছে। কিন্তু তার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় ধরে আমি চেষ্টা করলাম একটা মাত্র ফোন নাম্বার, যেটি সচল আছে তার খুব সম্ভবত ছোটো ছেলের, তার নাম্বারটা বেশ কয়েকবার ফোন গেলেও তিনি ফোনটি রিসিভ করেননি। অন্যথায় যত নাম্বার আছে সবগুলো নাম্বারই মোটামুটি বন্ধ। তিনি তার ভিডিওতে বলছিলেন যে এই অবস্থায়, এই বয়সে আমি আসলে কোথায় যাব? আমি কোনো বৃদ্ধাশ্রমে যেতে চাই না, আমি ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারেও থাকতে চাই না, আমি সরকারের বোঝা হতে চাই না। আমার বাড়ি আছে, আমার একটা ঠিকানা ছিল, আমি আমার পরিবারকে অনেক টাকা পয়সা পাঠিয়েছি এবং বাকি জীবনটা চলার মতো টাকা পয়সা আমার কাছে আছে, কারো কাছে হাত পাততে হবে না। আমি যেটি চাই সেটি হচ্ছে আমি আমার স্ত্রী সন্তানের সাথে আমার বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে চাই। কিন্তু কেন তার স্ত্রী তার ফোন রিসিভ করতেছেন না, কেন তার সন্তানরা তাকে নিতে চাচ্ছেন না, এটি আসলে কেবলমাত্র তার সন্তানদের সাথে বা তার স্ত্রীর সাথে কথা বললে আমরা জানতে পারবো। আমরা চেষ্টা করেছিলাম তাদের সাথে কথা বলতে, এখন পর্যন্ত পারিনি। হয়তোবা পরবর্তীতে তাদের সাথে আমাদের যোগাযোগ হবে। তবে তার আগে বলতে চাই, আমাদের এই ভিডিওটি যদি তারা দেখে থাকেন তাহলে অনুরোধ করব যে আপনার স্বামীকে বা আপনার বাবাকে এখান থেকে সসম্মানে আপনাদের কাছে নিয়ে যাবেন। তিনি বারবার বলছেন যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আমি আমার সন্তানদেরকে ভালোবাসি, শুধু সন্তান না, বন্ধুর মতো আমি বাকি সময়টা তাদের সাথে কাটাতে চাই। আমরা আশা করব এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধার শেষ স্বপ্ন যেটি, সেটি আপনারা পূরণ করবেন। একই সাথে যেহেতু তিনি বারবার বলছেন ফেনী জেলা, পরশুরাম থানা, যারা ওই সব জায়গাতে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তার ঠিকানা অনুসারে তার পরিবারের সাথে কথা বলে দুই পরিবারকে কীভাবে মিলিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাটি করবেন বলে আমাদের বিশ্বাস।